সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ভারত এবং বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা করি, এতে যারা ভারত অধিবাসী, যারা কট্টরপন্থী আপনার ভারতের নাগরিক, তারা বিভিন্ন রকম সমালোচনা করে। এবং আমাদের বাংলাদেশে যারা ভারত সপক্ষীয় রাজনীতি করে, যারা কট্টরপন্থী ভারত, তারাও আমাকে নিয়ে বেশ সমালোচনা করে। বিষয়টা হচ্ছে, আজকে আমি ভারত যে একটা জাদুকরী দেশ, আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আসলে দোষ আমাদের, ভারতের না। ৭১-এর পর থেকে ভারত বাংলাদেশকে যারাই ক্ষমতা এসেছে, তাদেরকে একটা লোভনীয় অফার দিয়ে আপনার সেটা একেবারে স্টপ করে রাখত। তারা কি বলতো, যে কোনো সমস্যা নেই, আমরা যদি তোমাদেরকে সাপোর্ট করি তাহলে তোমাদের দল জয়ী হবে। অর্থাৎ আমরা জন্মের পর থেকেই শুনতাম যে ভারতের ইশারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বিভিন্ন মন্ত্রীগুলো হয়, প্রেসিডেন্ট হয়। এখন আমি বেশ কয়েকদিন ধরেই দেখলাম যে, আমি যখন এই বিষয়টা নিয়ে বারবার রিসার্চ করতে লাগলাম যে আসলে ঘটনাটা কোথায়, যে বাংলাদেশকে তারা কিভাবে প্রভাবিত করে, এই বিষয়টা আমি বুঝতেছিলাম না। কিন্তু এখন বুঝতে পারছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বুঝতে পারছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন দীর্ঘ ১৬ বছর, এই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা, আপনার যারা শীর্ষ পর্যায়ের নেতা, এমনকি এই বর্তমান প্রধানমন্ত্রীও এই আপনার ভারতের বিপক্ষে কথা বলতেন, তারা ভারত বিরোধী আলোচনা করতেন। কিন্তু ক্ষমতায় আসার পর আমি দেখলাম যে আমাদের বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তারপর আরও বহু নেতাকর্মী আছেন, বহু এমপি মন্ত্রী আছেন, যারা ভারত ছাড়া কিছু বোঝে না। ভারতের বিপক্ষে কথা বললে তারা বরঞ্চ আমাদেরকে সেটা কাউন্টার দেয়। অর্থাৎ ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে আক্রান্ত করছে, একেবারে ভাইরাসের মতো। আপনার ৭১-এর পর থেকে ভারত বাংলাদেশকে এমন একটা বুঝিয়ে দিয়েছে, যারাই ক্ষমতা এসেছে, যে আমরা চাইলে তোমাদেরকে ক্ষমতায় আনতে পারি। আর সেই ক্ষমতার লোভে এই ভারতের পক্ষ আওয়ামী লীগও নিয়েছে, বিএনপিও নিয়েছে, জাতীয় পার্টি নিয়েছে, জামাত ব্যতীত। এই যে বিষয়গুলো, এগুলো ভাবতে সত্যিই খুব খারাপ লাগে। কারণ আজকে দেখেন, বাংলাদেশ ভারত যদি যুদ্ধ হয়, আমি যদিও আপনার অনেক সময় খুব জোরে বলি যে ভারত বাংলাদেশকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু যখন ভাবি যে আসলে কতটা সত্য, যে যদি বাংলাদেশকে অন্য কোনো দেশ সাহায্য সহযোগিতা না করে ভারতের বিপক্ষে যদি কোনো প্রকার যুদ্ধ হয়, কিংবা এই আপনার সীমান্তে যেসব গোলাগুলি হয়, বাংলাদেশ আসলে কি করতে পারে, কেন বাংলাদেশ করতে পারছে না, করতে পারবে না, এই বিষয়টা নিয়ে যখন গবেষণা করি, তখন বোঝা যায় যে আমরা আসলে ভারতের গোলামে রূপান্তরিত হয়েছি। আমি বলতে দ্বিধা করছি না আজকে, কারণ আমার মতো আজকে বাংলাদেশ, আমার দেশ পত্রিকাতেও আমি যতটা নেগেটিভ নিয়ে এই ভারতের সাথে কথা বলি, আজকে ঠিক পজিটিভ একটা আলোচনা করেছে আমার দেশ পত্রিকাটি। তারা বলেছেন, সীমান্তে বিজেপির অপ্রতুল সরবরাহ ওপারে। অর্থাৎ সীমান্তে বিজেপির অপ্রতুল সরবরাহ, খুব অল্প। বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে অল্প সংখ্যক আপনার গোলাবারুদ রয়েছে, এই আত্মরক্ষার জন্য যে গুলি, তারপর তাদের কাছে আধুনিক অস্ত্রপাতি খুব কম। আর ওপারে প্রযুক্তি নির্ভর বিএসএফ, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে যত ধরনের সরঞ্জাম আছে, এই যুদ্ধ অস্ত্রগুলো, ঠিক ততগুলোই আপনার ওপারে প্রযুক্তি নির্ভর বিএসএফের কাছে রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার আলোচনা করেছে আমাদের সাংবাদিক জনাব আবু সুফিয়ান। বলেছেন যে ভারতের হাইটেক লেজার ওয়াল, থার্মাল ক্যামেরা আর সুপ্রশস্ত সীমান্ত সড়কের
বিপরীতে বাংলাদেশের বিজিবি জওয়ানদের ভরসা ভাঙ্গা সাইকেল কিংবা কাদা পানির দীর্ঘ পথ। এটি বিউপির বিপরীতে ওপারে যখন 3টি ভারতীয় ক্যাম্প ছায়া ফেলেছে, তখন জনবল ও অবকাঠামোর চরম ঘাটতি নিয়ে সীমান্ত সামলাচ্ছেন বিজেপি। মানেটা কি? মানেটা হচ্ছে বিএসএফ অর্থাৎ ভারতীয় যারা নাগরিক আছেন, ভারতীয় আপনার বর্ডার গার্ড যারা রয়েছেন, তাদের কাছে প্রযুক্তি নির্ভর অর্থাৎ আধুনিক মরণাস্ত্র রয়েছে, আধুনিক গোলাবারুদ রয়েছে। এমনকি তাদের যে সীমান্ত রেখার যেই পথটি অর্থাৎ যেখান থেকে তারা গুলি ছুটতে পারে, সেই পথটিও একেবারে সুন্দর পিচ ঢালা পথ। সেখান থেকে গুলি ছুটতে তারা কোনো প্রকার দ্বিধাবোধ করবে না, সংকোচ বোধ করবে না, কিংবা কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের বাংলাদেশের কি অবস্থা? বিজেপির আছে কি আপনার যেখান থেকে তারা গুলি করবে ভারতকে, ঠিক সেই জায়গাটা পানি কাদা, অর্থাৎ এখানে কোনো রাস্তা নেই, জঙ্গল, এই আপনার আর চলাফেরার জন্য আছে ভাঙ্গা সাইকেল। এখন বিষয়টা হচ্ছে ভারতীয়রা রাতের আধারে ভারতীয় আপনার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাইট বন্ধ করে পুশিং করার চেষ্টা, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে অনুপ্রবেশ, সব কিছুর সামনে বুক চিতিয়ে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি রয়েছে অনেক সীমাবদ্ধতা। এর মধ্যে গত 20 থেকে 24 জুন কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, নওগাঁ, ঠাকুরগাঁ ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। কুড়িগ্রামের রৌমারি, বড়াইবাড়ি ও ভুরুঙ্গামারি সীমান্তের বিপরীতে রয়েছে ভারতের গিদালদাহ, কদমতলা ও মাইনকারচরের বিএসএফ ক্যাম্প। লালমনিরহাট ও দিঘির টারি, দহগ্রাম, আঙ্গরপুতা ও বুড়িমারি সীমান্তের ওপারে। আমরা আপনার অপর পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি বিষয়টা। সক্রিয় রানীনগর এবং চ্যাংরাবান্ধা ক্যাম্প। জয়পুরহাটের হাটখোলা ও নওগাঁর পুরুষা ও নিতপুর সীমান্তের বিপরীতে হিলু বালুঘাট। আসলে বিষয়টা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা মূল আলোচনা করতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার বাংলাদেশকে ভারত সবসময় মূলা ঝুলিয়ে রেখেছে। যারাই ক্ষমতা এসেছে বলেছে যে তোমাদের কিচ্ছু করতে হবে না, আমরা তো আছি। এতে সমস্যাটা হলো সেই গল্পের মতো যে একজনের আপনার দুইটি শিশু ছিল। একটি হলো তার আপনার সতীনের সন্তান, আরেকটি ছিল তার নিজস্ব সন্তান। তিনি কি করতেন? সেই সতীনের সন্তানকে একেবারে ছোটোবেলা থেকেই, যখন তার মা মারা গেলেন, ছোটোবেলা থেকে এই বাচ্চাটাকে কোলে করে লালন পালন করতেন। এমনকি তাকে হাতে খাইয়ে দিতেন। এই পড়াশোনা করতে গেলে যখন কেউ কোনো ধমক দিতেন, তাকে আবার কোলে করে নিয়ে তিনি এই আপনার কাজকর্ম শুরু করতেন। তখন তার ছেলেটিকে সে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কাজে পাঠাতেন, কাজ করাতেন, স্কুলে যেতেন এবং মারধরও করতেন মাঝে মাঝে। কিন্তু যখন একজন প্রতিবেশী বলল যে আসলে তুমি কাকে ভালোবাসো, তোমার সন্তানটাকে তো আমি দেখি প্রতিদিন তুমি তাকে মারো বিভিন্ন কাজকর্মে, কিন্তু তোমার সতীনের সন্তানটাকে যেভাবে আগলে রেখেছ, পৃথিবীতে আসলে এরকম মা হয় না। কিন্তু সেই সতীন সে অট্ট হাসিতে হেসে উঠেছিল, বলছিল যে আসলে আপনারা যা দেখছেন সেটা আপনার শুধুমাত্র বাহির থেকে, আর ভেতরের গল্পটা ভিন্ন রকম। তখন সেই প্রতিবেশী তার কাছে জানতে চাইল যে আসল ঘটনাটা কোথায়। সে বলল যে আমার ছেলেটাকে আমি বিকলাঙ্গ বানাতে চাই না, আমি তাকে স্বয়ংসম্পূর্ণ বানাতে চাই, সে নিজের পায়ে দাঁড়াক এটা চাই। কিন্তু আমার এই সতীনের সন্তান যদি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা টিকে যায়, সে যদি নিজস্ব শ্রমে সে মানুষ হতে চায়, তাহলে দেখা যাবে
যে আমার ছেলেটার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হবে, যার কারণে এই ছেলেটাকে আমি পঙ্গু বানাচ্ছি ধীরে ধীরে, তাকে বিকলাঙ্গ বানাচ্ছি যাতে সে কিছু করে না খেতে পারে। ঠিক এরকম ভারত বাংলাদেশকে এই ৭১-এর পরে পঙ্গু বানাতে চেয়েছে। সেটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই বুঝতে পারেনি, তবে ধীরে ধীরে বুঝবে। আগামী কয়েক মাসের মধ্যে যখন ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে, যেহেতু চীনের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে, আপনার আবার দেখা গেছে যে যখন রংপুর নিয়ে যখন ভারত বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করবে, ঠিক তখনই বাংলাদেশ বুঝবে, বাংলাদেশ সরকার বুঝবে যে আমরা যে কতটা ননসেন্স, আমরা যে কতটা অপদার্থ, আমরা কেন এই মানুষের কথায় আজকে আমরা এই দীর্ঘ ৫৫-৫৬ বছর কেন আমরা এই আমাদের ব্যক্তিগত কোনো অস্ত্র নেই, আমরা কেন সীমান্ত রক্ষার জন্য আমাদের কোনো মরণাস্ত্র নেই, এমনকি কোনো প্রকার যুদ্ধ বিমান নেই, যুদ্ধ জাহাজ নেই। অর্থাৎ আমাদের এই মুহূর্তে আমরা বলতে চাপা ব্যতীত আর কোনো সম্পদ নেই, যার কারণে এই মুহূর্তে ভারতের সাথে যে কোনো মুহূর্তে আপনারা জানেন যে ভারত আপনার যেভাবে গুজব রটাচ্ছে রংপুর নিয়ে, যেভাবে তারা বাংলাদেশের ভেতরে বড় বড় মূর্তি স্থাপন করছে যাতে আমরা তাদের সাথে ইচ্ছাকৃতভাবেই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি, অথচ আমরা ঝগড়া করতে চাই না। ভারত সবসময় বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। এই ঝগড়ার নীল নকশাটা যখন তারা আঁটছে, ঠিক তখন আমার মনে হচ্ছে যেন সেই সতীনের সন্তানের মতো ৭১-এর পর থেকে আমাদেরকে একটা পঙ্গু করার জন্য, যে তারা বারবার আমাদের এই দেশের যারা অপদার্থ রাজনীতিবিদ আছে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে সবসময় তোমাদের কাছে রাখব। অথচ তারাই যখন আমাদেরকে আক্রমণ করবে, প্রতিবেশী কোনো দেশ আমাদেরকে রক্ষা করতে আসবে কিনা সেটা সন্দেহ রয়েছে। তাই আমি বলবো যে বাংলাদেশকে অনেকটা চিন্তাশীল হতে হবে, সুদূর প্রসারী চিন্তা করতে হবে এবং দূরদৃষ্টিসম্পন্ন আপনার বাংলাদেশ নিয়ে আলোচনা করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। ধন্যবাদ সবাই।